I'm dying to প্লাস ভার্ব এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেটিং করতে পারি। বাক্যগুলো হচ্ছে এমন হবে, তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি। এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না। একটি নতুন চাকুরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি। তো এই ধরনের বাক্যগুলো আমরা খুব সহজেই I am dying to প্লাস ভার্ব ব্যবহার করে ট্রান্সলেটিং করতে পারি। অর্থাৎ আমরা কোনো বিষয়ে কাতর হয়ে উঠেছি, মরিয়া হয়ে উঠেছি, তর সইছে না। এই বিষয়গুলো যখন আমরা এক্সপ্রেস করব বাংলা কথায়, তখন আমরা প্রথমেই ব্যবহার করব I am dying to। এরপরে ভার্ব ব্যবহার করলে হয়ে যাবে। আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। তোমার ভালোবাসা পেতে আমি কাতর হয়ে আছি। I am dying to have your love। আমার অনুভূতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছে। I am dying to express my feelings। এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না। I am dying to take a cup of coffee। আমি নতুন চাকুরি খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছি। অথবা একটি নতুন চাকরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি। I am dying to search for a new job। এই বাক্যগুলোতে কমন কথা রয়েছে, সেটা হচ্ছে কাতর হয়ে আছি, মরিয়া হয়ে উঠেছি অথবা তর সইছে না। এই কথাগুলো যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন ছোট্ট স্মার্ট স্ট্রাকচার ব্যবহার করে ট্রান্সলেটিং করলেই খেল খতম। সাপোজ টু, যার বাংলা কথার অর্থ হচ্ছে হওয়ার কথা, করার কথা। আমার তার সঙ্গে দেখা করার কথা, আমার বাড়ির কাজ করার কথা, তোমার আমাকে ফোন করার কথা ছিল। এই ধরনের কথাগুলা বা এই ধরনের এক্সপ্রেশনগুলা যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেটিং করব, তখন আমরা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সাপোজ টু, এরপরে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম মানে V1, এরপরে একটা এক্সটেনশন নিলে হয়ে যাবে। তো আমরা কিছু এক্সাম্পল দিয়ে সাপোজ টু এর ব্যবহারটা বুঝে নিব। আমার তার সঙ্গে দেখা করার কথা, I'm supposed to meet him। আমার বাড়ির কাজ করার কথা, I'm supposed to do homework। আমার তোমাকে ফোন করার কথা ছিল। এই বাক্যটা কিন্তু প্রেজেন্ট ফর্মে না, পাস্ট ফর্মে রয়েছে, যার কারণে আমরা এখানে সাবজেক্টের পরে ওয়ার বি ভার্বটা সিলেক্ট করেছি। You were supposed to call me। You were supposed to call me। তো এমন সব বাংলা কথাগুলা বা বাংলা এক্সপ্রেশনগুলা যখন আমি ইংরেজিতে ট্রান্সলেটিং করব, আমরা ছোট্ট এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে ট্রান্সলেটিং করে দিলেই হয়ে গেল। ইংরেজিটা খুব সহজ, যদি আপনি বুঝতে পারেন এবং সেগুলোকে রেগুলারলি প্র্যাকটিস করেন। Able to অর্থ হচ্ছে কিছু করতে সমর্থ হওয়া অথবা না হওয়া। আমি করতে পারবো, আমি আসতে পারবো, আমি যেতে পারবো, আমি আসতে পারবো না, আমি যেতে পারবো না। তো এই ধরনের বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারটির মাধ্যমে খুব সহজে ট্রান্সলেটিং করতে পারি। প্রথমে আমরা একটা সাবজেক্ট নিব, এরপরে able to, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে একটা এক্সটেনশন। যেমন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। আমি করতে পারবো, I'll be able to do। আমি আসতে পারবো, I'll be able to come। আমি যেতে পারবো, I'll be able to go। আমি আসতে পারবো না, I won't be able to come। আমি যেতে পারবো না, I won't be able to go। এখানে খেয়াল করুন, এই এক্সাম্পলগুলোতে প্রতিটা এক্সাম্পলেই লক্ষ্য করুন কিছু সমর্থ রয়েছে। আমি যেতে পারবো কিনা, আমি আসতে পারবো কিনা, এগুলো কিন্তু সমর্থ। ঠিক আছে? এবিলিটির উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, খেয়াল করুন নিচের দুটি বাক্য won't, আমি আসতে পারবো না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, যার কারণে আমরা এখানে সাবজেক্টের পরে উইল নট, আর উইল নট কথাটা অর্থাৎ এবল কথাটার বিষয়টা হচ্ছে এমন যে এবল ব্যবহার করেছি, এরপর আমাদের একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি উইল। আর উইলকে আমরা উইল নটও ব্যবহার করতে পারি, আমরা ওয়ন্টও ব্যবহার করতে পারি। আই ওয়ন্ট বি এবল টু কাম মানে আমি আসতে পারবো না, আমি যেতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু গো। তাহলে কিছু করতে সমর্থ হওয়া বা না হওয়া মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা নেগেটিভ সেন্টেন্স, এই ধরনের কথাগুলো খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবেন এই ছোট্ট একটা স্ট্রাকচারকে ব্যবহার করে। আশা করছি আজকে ক্লাসটি পুরোপুরি বুঝে গিয়েছেন। আর এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আগামী দিনের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।